আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের লাইভ সেশনে। প্রথম শিরোনামটি হলো, এবার সৌদি আরব এবং পাকিস্তান এমন একটি চুক্তি করলো যে চুক্তির কারণে আমেরিকা, ইসরায়েল এবং ভারত ধরাশায়ী হলো। দ্বিতীয় ব্রেকিং খবর, গাজার ভেতরে প্রতিরোধ বাহিনী দখলদার বাহিনীর উপর আজও পাল্টা আঘাত চালিয়েছে এবং বেশ কজনকে ওপারে পাঠিয়েছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, সৌদি ইরানের গতকালকের বৈঠকের পর আজকে পাকিস্তানের সাথে নতুন চুক্তি মুসলিম বিশ্বকে একটা সম্ভাবনার গল্প শোনাচ্ছে। কি সেই সম্ভাবনা? দর্শক, সংক্ষিপ্ত লাইভ সেশনে এই খবরগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রথম আমরা গাজা প্রসঙ্গে আসার আগে বাংলাদেশ সম্পর্কে সামান্য কিছু তথ্য দিয়ে রাখি। আজ জামাত ইসলাম সহ বেশ কিছু দল সম্মিলিত ঢাকাতে কয়েকটি দফায় বিক্ষোভ মিছিল করেছে। জামাত ইসলামী 5 দফা দাবিতে বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ করেছে। হাজারো মানুষের সম্মিলিত স্লোগান ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতির বাস্তবায়ন। অন্যদিকে বিএনপি বলছে তারা রাজপথে আন্দোলনের মাধ্যমে রাজনীতিকে ভিন্ন দিকে নিতে চাইছে। দুটো প্রশ্ন সামনে আসছে। প্রায় 1.5 যুগের অধিক একসঙ্গে থাকা দুটো দল এখন 5টি দফা নিয়ে একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে। বিএনপি কোনোভাবেই পিআর চায় না, জামাত যে কোনোভাবে পিআর আদায় করতে চাইছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি বিএনপি এখন দিতে চায় না, কিন্তু জামাত এখনই চাইছে। এবং রাজনীতিতে এইটুকু বলা যায়, প্রফেসর ইউনূসকে টাফ টাইম দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামের একজন নেতা, ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট বা সভাপতি, আমির না সভাপতি বলে জামাত ইসলাম জানি না, আমির বা সভাপতি যেটাই হোক, নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা আন্দোলন কয় প্রকার কি কি প্রফেসর ইউনূসকে দেখিয়ে দেব। তিনি হুমকি দিয়ে বলেছেন। পাশাপাশি তিনি বলেছেন প্রফেসর ইউনূসের বাসভবন আমরা ঘেরাও করব এবং তিনি পালাবার পথ পাবেন না। জানি না প্রফেসর ইউনূসের উপর জামাতের ক্ষোভ কি, রাগ কি। তারা পিআর পদ্ধতি নিয়ে এখন মাঠে নামছেন। জুলাই বিপ্লব আরো 5টি দফা নিয়ে এখন একটা নির্ধারিত কর্মসূচির মাধ্যমে তারা এই সরকারকে টালমাটাল করতে চাইছেন, এমন অভিযোগ বিএনপির। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই এই আন্দোলনে কে বিজয়ী হয়। পিআর এবং জুলাই সনদের এই ইস্যুগুলোতে ইসলামী আন্দোলনও মাঠে নেমেছে, খেলাফত মজলিসও মাঠে নেমেছে, অর্থাৎ ইসলামের শক্তিগুলো তারা একজোট হয়ে গেছে। এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে। আমরা চাই আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং হাসিনার পর জাতীয় পার্টি বা 14 দলও নিষিদ্ধ হোক। বাকি যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, ফ্যাসিস্ট বিরোধী শক্তি, তারা নিজেদের মধ্যে পক্ষ বিপক্ষ তৈরি করুক, কিন্তু পরিবেশ যেন অশান্ত না হয়, যাতে করে ভারত কিংবা ফ্যাসিস্ট কোনো প্রকার সুযোগ না পায় বাংলাদেশের রাজনীতিতে আবারও নাক গলাবার বা প্রবেশের। জামায়াত এবং বিএনপি সহ বাকি দলগুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা এই দেশকে আর অরাজকতার দিকে ঠেলে দিতে চাই না, অশান্ত বাংলাদেশ দেখতে চাই না। আসেন আন্তর্জাতিক খবরে প্রবেশ করছি। গাজার মধ্য অঞ্চলে খান ইউনুস অঞ্চল সহ বেশ কয়েকটি পয়েন্টে দখলদারদের আইডিএফ তারা ব্যাপক অভিযান চালিয়েছে, নিরীহ প্যালেস্টাইনিদের উপর অভিযান চালিয়েছে এবং এই অভিযানের সময় রাস্তায় মাইন পুঁতে সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে বেশ কজনকে ওপারে পাঠিয়েছে প্রতিরোধ বাহিনী। পাশাপাশি কয়েকটি ব্রিগেড অভিযান চলাকালে আইডিএফ এর উপর মর্টার অ্যাটাক চালিয়ে বেশ কজনকে হতাহত করেছে এবং তাদের মার্কাভা ট্যাঙ্ক সহ বেশ কিছু সামরিক যান ধ্বংস করেছে। এর কিছুক্ষণ পর দেখা গেছে ইসরায়েলের হেলিকপ্টার দ্রুত সেখানে এসে পৌঁছেছে এবং আহতদের বা হতাহতদের উদ্ধার করে তার দেশের হাসপাতালে নিয়ে গেছে।
কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে দখলদার দেশটির 1 লক্ষের মতো সেনা অসুস্থ হয়ে পড়েছে, এর মধ্যে 20,000 গুরুতর আহত যারা যুদ্ধে ফিরতে পারবেন না। এর মধ্যে বিশাল সংখ্যক মানসিক প্রতিবন্ধী অর্থাৎ পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। এর মধ্যে বহু সেনা, আমি বলছি দখলদারদের সেনাদের কথা, যারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছেন, যারা গাজার ভেতরে নিরীহ মানুষদের হত্যার এই মিশনে মাঠে ছিলেন। এই বিশাল সংখ্যক সেনাবাহিনী নানান রকম অসুস্থতায় ভুগছেন, কেউ অঙ্গহানি হয়েছে, কারো পাগলামি বেড়ে গেছে, কেউ নানান রকম রোগে আক্রান্ত হয়েছে। প্রায় 1 লক্ষের অধিক সেনা তারা মোটামুটি ক্রমান্বয়ে কি বলবো যে অসুস্থ হচ্ছেন, এবং নিহতের সংখ্যা 1,000-এর অধিক। যদিও ইসরায়েল দাবি করেছে 409 জন, কিন্তু কিছু সূত্র বলছে 1,000, আর হামাস বলছে দখলদারদের নিহতের সংখ্যা 10,000-এর অধিক। আরো অধিক মানে কি 11 না, বেশি হতে পারে, 20,000 হতে পারে। অর্থাৎ স্পেসিফিক হামাস বা প্রতিরোধ বাহিনীর সংখ্যাটা 10,000-এর অধিক বলেছে, এটা 20,000-এরও বেশি হতে পারে। তো সবকিছু মিলে নেতানিয়াহু গাজাতে তার সেনাবাহিনীকে বড় রকম কি বলবো যে ধাক্কায় ফেলেছে। মোসাদ প্রধান এবং দখলদারদের সেনা প্রধান তারা বলেছেন যে এখান থেকে তারা কার্যত বিজয় পাচ্ছে না, কিন্তু তাদের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং নেতানিয়াহু যে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, সেনাবাহিনী বা মোসাদ এটার সাথে একমত হতে পারছে না। তারা চাচ্ছেন আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে, কিন্তু নেতানিয়াহু আলোচনা চান না, তিনি চান যুদ্ধ। কারণ যুদ্ধ যতদিন চলবে ততদিন তিনি দখলদার দেশটির প্রধানমন্ত্রী থাকতে পারবেন, নতুবা দুর্নীতির যে মামলাগুলো তার নামে চলমান এগুলোতে তিনি সাজা পেয়ে যাবেন। আসছি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। আমি গতকালকের লাইভে বলেছিলাম যে পাকিস্তান এবং তুরস্ককে একটি বিশেষ বার্তা দিয়েছে কাতার। সেখানে বলেছিলাম 20 থেকে 30 বিলিয়ন ইউএস ডলারের একটি চুক্তি কাতারের সাথে হচ্ছে পাকিস্তান, সামরিক চুক্তি। এটি খুব প্রকাশ্যে গণমাধ্যমে আসেনি, কয়েকটি সূত্রের বা আউটলেটের গণমাধ্যম কর্মীদের কাছ থেকে, অ্যারাবিয়ান মানে আরবের সাংবাদিকদের কাছ থেকে এই তথ্যটি আমি সংগ্রহ করে আপনাদের বলেছিলাম। এবং তুরস্কের সাথে শতাধিক অর্থাৎ 100-র অধিক, হতে পারে 200 বা 250 বিলিয়ন মার্কিন ডলারের সামরিক চুক্তি করতে যাচ্ছে কাতার। এটি মূলত কাতারের টার্গেট ছিল আমেরিকা এবং ইসরায়েলকে বার্তা দেয়া যে তোমাকে আমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিচ্ছি, কিন্তু তুমি আমার দেশকে নিরাপত্তা দাও, আমি চৌকিদার বা পাহারাদার, বা তুমি আমার নাইট গার্ড, বা তুমি আমার পাহারাদার, কিন্তু তুমি শত্রুকে ডেকে এনে আক্রমণ করে বসছো। তার মানে আমি এবার তোমার শত্রুকে আমার রাষ্ট্রে ঢোকাবো প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। ঠিক একদিন মানে সেই দিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি ছিল কি, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিশেষ প্রতিনিধি বা তার যেই বিশেষ সহকারী এবং ইরানের সর্বোচ্চ যিনি বলা যায় যে নিরাপত্তা প্রধান, তিনি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই খবরটিও কালকে দিয়েছে। কিন্তু ইরানের সাথে এই বৈঠকে আমেরিকা ইসরায়েলের কপালে ভাঁজ পড়লেও আজকের খবরে আমেরিকা, ইসরায়েল এবং ভারতের কপালে শুধু ভাঁজ পড়েনি, চিন্তার ছাপ পড়ে গেছে। সেই খবরটি হলো সৌদি আরব এবং পাকিস্তান একটা নতুন চুক্তি করেছে। আর সেই চুক্তিটি হলো সৌদি আরবের উপর আক্রমণ হওয়া মানে পাকিস্তানের উপর আক্রমণ হওয়া, পাকিস্তানের উপর আক্রমণ হওয়া মানে সৌদির উপর আক্রমণ হওয়া। যেমন ন্যাটো এইরকম একটি চুক্তির মধ্যে থাকে। ন্যাটোর যে দেশগুলো আছে, ন্যাটোর কোনো দেশে আক্রমণ মানে ন্যাটোর বাকি সকল দেশের উপর আক্রমণ, এবং বাকি দেশ সম্মিলিত সেই শত্রুকে টার্গেট করবে। তো এবার সৌদি আরব যখন বুঝতে পারলো যে তাদের মিত্র সেজে থাকা দখলদার দেশটি একটি বিশ্বাসঘাতক দেশ, সৌদি আরব যখন বুঝতে পারলো পশ্চিমা দুনিয়ার বিশ্বমোড়ল আমেরিকা, যাদেরকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে রাজ পরিবার টিকে আছে বা সৌদি বা আরব রাষ্ট্রগুলো টিকে আছে, তারা যে কোনো সময় দখলদার দেশটির স্বার্থে বিশ্বাসঘাতক হতে পারে, যেমনটি কাতারে হয়েছে। তো এবার সৌদি আরব তার নিজের ভূমিকে রক্ষায় একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সাথে এই চুক্তিটি শেষ করলো।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবে গিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে এই চুক্তিটি করলেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যদি সৌদি আরবের উপর আক্রমণ করা হয়, পাকিস্তান ভাববে এটি তার উপর আক্রমণ, ভাববে না এটি পাকিস্তান কনফার্ম যে এটি আমাদের উপর আক্রমণ। তাহলে সৌদিকে রক্ষায় পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে তার সকল শক্তি নিয়ে। আবার পাকিস্তানের যদি কোনো শত্রু আক্রমণ করে, হোক সেটা ভারত, ইসরায়েল, তাহলে সৌদি আরব তার সম্পূর্ণ সকল শক্তি নিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে। এখন প্রশ্ন করবেন, সৌদি আরবের সামরিক শক্তিতে কতটুকু বলিয়ান, কতটুকু পারবে? এখানে এই পয়েন্টটিকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে আপনাদের। সৌদি আরব পৃথিবীর একটি পরাশক্তি বলতে হবে, সামরিক দিক থেকে না, তারা মুসলিম মোরল রাষ্ট্র হিসেবে পরাশক্তি। এটাকে ব্যাখ্যা করবেন সামরিক দিক থেকে না, কারণ পুরো পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র বা ওয়াইসি এখনো এক আঙুলের ইশারায় চলে, সেটি হলো সৌদি আরব। আপনি ভালোবাসেন, সমালোচনা করেন, যেটাই করেন, কারণ এটা হলো পবিত্র নগরী মসজিদুল হারাম যেখানে অবস্থিত। তো আমরা জানি যে পাকিস্তানের সেনা প্রধান পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউল হক থাকা অবস্থায় পাকিস্তান সৌদি আরবের সাথে একটি চুক্তি করেছিল। সেই চুক্তিটি ছিল যে যদি পাকিস্তানের মসজিদুল হারামে কোনো আক্রমণ হয়, এটি পাকিস্তান ধরে নেবে তার উপর আক্রমণ, এবং যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই করবে। অর্থাৎ মসজিদুল হারামের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের উপর থাকবে। তো এবার সেই সৌদি আরব শুধু মসজিদুল হারাম নয়, পুরো সৌদি আরবের নিরাপত্তা চুক্তিটি করলো পাকিস্তানের সাথে। তো এই চুক্তিটির আরো ফলাফল বলছি। এই চুক্তির পরপর সবার চোখ ছিল ভারতের দিকে, যে ভারত আসলে কি প্রতিক্রিয়া দেখাবে, কারণ ভারত অপারেশন সিঁদুরের প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে আবারও একটা লড়াই করতে, বা পাকিস্তানের কাছে যে তারা বিগত সময় হেরে গেছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্য নরেন্দ্র মোদী প্রস্তুতি নিচ্ছিল। ভারতের সেনাবাহিনী তাদের প্রস্তুতির খবরও দিচ্ছিল গণমাধ্যমে। তাহলে অপারেশন সিঁদুর কি হবে? তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়টি আমরা জেনেছি। এই ধরনের একটি উদ্যোগের বিষয় আমাদের জানা ছিল, যা দুই দেশের দীর্ঘদিনের একটি আনুষ্ঠানিক সমঝোতাকে এখন আনুষ্ঠানিক রূপ দিয়েছে। ভারত বলছে, আমরা জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখব। জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বস্তরে সমন্বিত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের অঙ্গীকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরবে রাষ্ট্রীয় সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। আর পুরো বিষয়টি নিয়ে ভারত তার প্রতিক্রিয়া এভাবে জানিয়েছে। এখন বিষয়টি তৈরি হলো যে যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে, তাহলে কি সৌদি আরব ভারতের বিরুদ্ধে লড়বে? অবশ্যই লড়বে। চুক্তিটি সেভাবেই হয়েছে। এখন সৌদি আরব কিভাবে লড়তে পারে? প্রথম, আপনারা জানেন ভারতের সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধাদের অবস্থান এই মধ্যপ্রাচ্য মানে আরব দেশগুলোতে সবচেয়ে বেশি। ধরেন সৌদি আরবে, আমাদের বাংলাদেশের চেয়েও ভারতের রেমিটেন্স যোদ্ধারা, শ্রমিকরা সৌদি আরবে বা আরব আমিরাতে, কাতার, কুয়েতে অবস্থান করছে আমাদের বাংলাদেশের চেয়ে বেশি, পাকিস্তানের চেয়ে বেশি। এবং ভারতের অর্থনীতির একটা বিশাল শক্তি এই মধ্যপ্রাচ্যে তাদের শ্রমিকরা, রেমিটেন্স যোদ্ধারা। প্রথম, সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো যেটা করবে, সকল ভারতীয় রেমিটেন্স যোদ্ধাকে গার্ড ধরে তার দেশে ফেরত পাঠাবে। তার মানে অর্থনীতি ক্লাস করবে ভারতের। নাম্বার টু, সৌদি আরব আমেরিকা থেকে বা পশ্চিমা দুনিয়া থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে। হয়তো এই অস্ত্র তারা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, কিন্তু পাকিস্তানকে এই অস্ত্রগুলো গোপনে দিতে পারবে সৌদি আরব। অথবা পাকিস্তানের বিমান বাহিনী বলি বা যে কোনো বাহিনী, প্রশিক্ষিত বাহিনীগুলো সৌদি আরবে প্রবেশ করে এই পশ্চিমা অস্ত্রগুলো, যেটা আমেরিকা থেকে কিনছে, ধরেন আমেরিকা থেকে অনেক মূল্যবান অস্ত্র সৌদি আরব কিনেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের, এগুলো পাকিস্তানি বাহিনী ব্যবহার করতে পারবে। ধরেন সৌদি পোশাক পরিয়ে করুক আর পাকিস্তানের পোশাক পরিয়ে করতে পারবে। নাম্বার থ্রি, পাকিস্তান অনেক রকম সামরিক প্রকল্প নিয়ে বসে আছে, কিন্তু অর্থনৈতিক সংকটে এগুতে পারছে না। তো এবার সৌদি আরব
বিশাল অঙ্কের অর্থায়ন করবে পাকিস্তানে। একদিকে পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, দ্বিতীয় পাকিস্তান সামরিক দিক থেকে ভারতকে টেক্কা দিয়ে উপরে উঠে আসবে। এখন ধরেন রাশিয়ান একটা অস্ত্র পাকিস্তানের প্রয়োজন, ধরেন চীনের সবচেয়ে আপডেট পঞ্চম প্রজন্মের বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান পাকিস্তানের প্রয়োজন, কিন্তু অর্থনৈতিক কারণে কিনতে পারছে না। এখন সৌদি আরব টাকা দেবে পাকিস্তানকে, কিনে 50টা ঘরে ফেলায় রাখ, কাছে লাগবে। কারণ তোর মানে পাকিস্তানে রাখা আর সৌদি আরবে রাখা তো একই কথা, কারণ তারা এক অভিন্ন চুক্তি স্বাক্ষর করছে যে আমার দেশে আক্রমণ হলে ওই দেশ এগিয়ে আসবে। তার মানে এখন একটা সামরিক বাহিনীর মতো তো হয়ে গেছে। সৌদি আরবের সামরিক বাহিনী যা, পাকিস্তানের সামরিক বাহিনী তা। এখন এক কথা এটি হলো খোলামেলা কথা। তো যেহেতু টাকার কোনো সংকট বা অভাব নেই সৌদি আরবের অর্থে এবার পাকিস্তানের সামরিক বাহিনী ভারতকে টেক্কা দিতে পারবে। ভারত যেহেতু অর্থনৈতিকভাবে সৌদি আরবের নিচে পড়ে আছে, হোক সেটা পররাষ্ট্র, তার মানে এটি সম্পূর্ণ পাকিস্তানের পক্ষে চলে গেল। পাশাপাশি যেহেতু সৌদি আরব সামরিক খাতে অস্ত্র থাকলেও তাদের সামরিক বাহিনী এত স্ট্রং নয়, তাই পাকিস্তান যেহেতু পারমাণবিক শক্তিধর দেশ, পাশাপাশি পাকিস্তানের সামরিক বাহিনী যেহেতু দক্ষিণ এশিয়ায় প্রথম সারির একটি বাহিনী বা নাম্বার 1 বাহিনী, তাহলে আমরা কি বলতে পারি যে পাকিস্তান সৌদিকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্য একটি দেশ। তাহলে সৌদি আক্রান্ত হলে সেটা যে কোনো দেশ দ্বারা, সেটা ইসরায়েল দ্বারা হোক বা যে কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে পুরো পাকিস্তান সৌদির পক্ষে দাঁড়াবে। এখন সৌদি এবং পাকিস্তানের এই সম্ভাবনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো পাকিস্তানকে পুরোপুরি সামরিক দিক থেকে আধুনিকায়ন করে ফেলবে এখন সৌদি আরব, এবং সৌদি আরব তার বিশাল বিনিয়োগ করবে এখন পাকিস্তানে, এবং পাকিস্তান অল্প সময়ের ব্যবধানে তার অর্থনীতির যে ভঙ্গুর দশা এটাকে কাটিয়ে উঠতে পারবে। এক বাক্যে ইসরায়েল পাকিস্তানে যদি আক্রমণ করে বা ইসরায়েল যদি ভারতকে দিয়ে আক্রমণ করে পাকিস্তানে, তাহলে পুরো আরবরা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যাবে। এখন ভারত সবচেয়ে বড় মাইনকা চিপায় থাকবে, কারণ তারা পাকিস্তানে কোনো আক্রমণ করার সঙ্গে সঙ্গে আরব রাষ্ট্রগুলো সৌদি আরবের নির্দেশে এক হয়ে যাবে এবং ভারতকে চতুর্দিক থেকে একা করে ফেলবে। আবার মনে রাখতে হবে, ভারত যত বড় রাষ্ট্র হোক, রাশিয়া এবং আমেরিকা সৌদি আরবের ইশারায় চলবে, কারণ সৌদির তেল, সৌদির অর্থ, সৌদির বাণিজ্যিক বা বিনিয়োগ এই দুটো দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে, সেটা আমেরিকা হোক আর রাশিয়া হোক কিংবা চীন হোক। তার মানে বড় একটি পার্টনার, বাণিজ্যিক পার্টনারকে হাতছাড়া করবে না আমেরিকা, রাশিয়া এবং চীন। এক্ষেত্রে তারা নিরপেক্ষ থাকবে অথবা সৌদির পক্ষে দাঁড়াবে। তো এখন এক বাক্যে বলা যায় পাকিস্তান ঠিক মোক্ষম সময় একটা মোক্ষম চাল দিল, সৌদি আরব একটা মোক্ষম সময় মোক্ষম চাল দিল। বলা হচ্ছে ওআইসি বা কাতারে দখলদের এই আক্রমণের পর সবচেয়ে বড় বিজয় হলো এটি যে সৌদি আরব পাকিস্তানের এই চুক্তি, পাশাপাশি কাতারে দ্বিতীয়বার দখলদাররা যাতে আর আক্রমণ করার সাহস না পায় তার জন্য ওআইসির ভেতরে মিশর, মালয়েশিয়া, তুরস্কের মতো রাষ্ট্র একটি মুসলিম সামরিক বাহিনী গঠনের যে চিন্তা করছে, এটিও বলা যায় ট্রাম্পের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। আজকে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল স্পষ্ট করে বলেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে তার বাবা মা তুলে গালাগালি করেছে যে তোমার জন্য আমি মধ্যপ্রাচ্যে আমার বন্ধুদের, মিত্রদের হারাচ্ছি। এটি আমি বলছি না, ওয়াল স্ট্রিট জার্নাল বলছে। নেতানিয়াহুকে ট্রাম্প বলছেন যে তোমার জন্য আমি আমার মিত্রদের হারাচ্ছি, তুমি আক্রমণ করেছো আর মিত্ররা আমাকে আর বিশ্বাস করছে না। অর্থাৎ আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তার বিশ্বাসঘাতকের রূপটি আবার প্রকাশ করলো এবং তার নিজের আস্থার সংকটে পড়ে গেল। এই মুহূর্তে পাকিস্তান, ইরান, সৌদির সাথে যে চুক্তিটি হলো পাকিস্তানের, আর একদিন আগে গতকালকে ইরানের সাথে যে সম্পর্কটা নতুন করে আমরা দেখলাম, এক বাক্যে এটুকু বলা যায় সৌদি আরব তার সবচেয়ে বড় ভয় বা সবচেয়ে বড় শত্রু, এনিমি ইরানের সাথে একটা নেপথ্যের সম্পর্ক সৃষ্টি করতে চাইছে। সৌদি আরব বলতে চাইছে যে আমাদের সবার অভিন্ন শত্রু হলো দখলদার। কাতারে আক্রমণ করে সেটি তারা প্রমাণ করেছে। সো চলো আমরা নিজেদের কাদা ছড়াছড়ি বন্ধ করি, আমরা নিজেদের মধ্যে বিভাজন দূর করি, চলো আমরা এক হই। আমরা এক হলে শক্তিশালী হব, আর বিভাজিত হলে আমরা দুর্বল হব। এখন ইরানের পরপরই পাকিস্তানের সাথে সৌদির এই চুক্তিটি আগামী দিন মুসলিম রাষ্ট্রকে আরো
শক্তিশালী করবে। পাশাপাশি যেহেতু ইরান এবং পাকিস্তানের সাথে তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে, এখানে তুরস্কের সাথেও আরবদের নতুন কিছু বিষয় চুক্তি হতে পারে এমন সম্ভাবনারও ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।